আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়, হিসাবের শ্রেণীবিভাগ ও কারণ। তো শিক্ষার্থীরা, একটু আমরা বোর্ডের দিকে খেয়াল করি। যেহেতু আমরা নতুন নবম শ্রেণীর ক্ষেত্রে হিসাবের ডেবিট ক্রেডিট বুঝতে গেলে আমাদের একটু সময় লাগবে। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে আজকের ক্লাসটি ফলো করো বা লক্ষ্য করো, আশা করি টপিকগুলো তোমরা ক্লিয়ার হবে এবং তোমাদের মূল যে পাঠ্য বই এই সংক্রান্ত যখন লেনদেন তোমাদের সামনে আসবে, আশা করি তোমরা খুব সহজেই সেটি সমাধান করতে পারবে। আমাদের এখানে একটি প্রশ্ন এবং তার মধ্যে কিছু লেনদেন দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি। জনাব সাদিক এর 2025 সালের মার্চ মাসের সংঘটিত লেনদেনগুলো দেয়া হলো। মার্চ মাসের 2 তারিখে বলা হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো অথবা ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। শিক্ষার্থীরা, ব্যাংকে টাকা জমা দেয়া আর ব্যাংক হিসাব খোলা কিন্তু একই বিষয়। আমি যদি ব্যাংকে হিসাব খুলতে চাই তাহলে আমাকে কিন্তু ব্যাংকে টাকা জমা দিয়ে কিন্তু আমাকে হিসাবটি খুলতে হবে। সুতরাং ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক হিসাব খোলা হলো, আমার এটা সমাধান একটাই, এটার বিকল্প কোনো সমাধান নেই। মার্চ মাসের 5 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হলো অথবা অফিস কিংবা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এটার অর্থ হলো এটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়, সেখানে নগদ টাকায় আমরা লেনদেনগুলো সংঘটিত করি, অর্থাৎ নগদ টাকা লেনদেনের আদান প্রদান করে থাকি। তো প্রতিষ্ঠানে যে নগদ টাকা জমা হয়, ক্যাশে যে নগদ টাকা জমা হয়, সেই টাকার নিরাপত্তার জন্যই ওই ব্যবসায়ীকে কিন্তু ব্যাংকে টাকা রাখতে হয়। আবার ব্যবসা প্রতিষ্ঠান যখন প্রয়োজন মনে করবে, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করবে। তো ব্যাংক থেকে উত্তোলন করা হলো অফিস কিংবা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, একই কথা। ক্রমিক সাথে মালিকের প্রয়োজনে অথবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। শিক্ষার্থীরা, মালিক তার নিজের প্রয়োজনে ব্যবসার ক্যাশ থেকেও টাকা নিতে পারে, আবার নিজের প্রয়োজনে ব্যবসার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখান থেকে তিনি টাকাটি উত্তোলন করে তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তবে একটা কথা খেয়াল করতে হবে, 5 তারিখে লেনদেন যখন ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হবে, এই টাকা কিন্তু ব্যবসার ক্যাশে জমা দেওয়া হবে। আর 7 তারিখে লেনদেন যেহেতু এটা মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজন বলতে কিন্তু মালিকের প্রয়োজনকে বোঝানো হয়েছে। তো মালিক যখন তার প্রয়োজনে ব্যাংক থেকে টাকাটি তুলবেন, তখন মালিক কিন্তু এই টাকাটি আর ব্যবসার ক্যাশে জমা দেবেন না, এই টাকাটি মালিক তার নিজের কাছেই কিন্তু রেখে দিবেন। কারণ হলো এই প্রয়োজনটা কিন্তু মালিকের জন্য, তাই না? ক্রমিক 17তে ব্যাংক হতে সুদ পাওয়া গেলো অথবা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, একই কথা। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট আছে সেখানে যদি টাকা রাখা হয়, সেই টাকার পরে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সুদ প্রদান করে থাকে। তো ব্যাংক হতে সুদ পাওয়া গেলো অথবা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, একই বিষয়। 20 তারিখে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক যে আমাকে সেবা প্রদান করে, ব্যাংকে যে টাকা রাখলাম, ব্যাংক যে আমাকে নিরাপত্তা প্রদান করলো, এই জন্য একটা নির্দিষ্ট সময় শেষে ব্যাংক ওই অ্যাকাউন্ট থেকে সেবা প্রদানের বিনিময়ে এটি চার্জ কর্তন করে তারা কেটে দিবে বা কেটে রাখবে। এখন এই লেনদেনগুলোর সমাধানটা কি হতে পারে? ক্রমিক 2-এ এটার সমাধান হলো, যেহেতু ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদের হিসাব ক্রেডিট। আমাদের মনে রাখতে হবে, ব্যবসার ক্যাশ থেকে টাকা নিয়ে কিন্তু এই টাকাটি ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি রাখতে হচ্ছে। তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে বৃদ্ধি পাবে, মানে ব্যাংক জমার পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। তো ব্যাংক জমার পরিমাণটা বৃদ্ধি পাওয়ার কারণে এখানে ব্যাংক হিসাবটা ডেবিট করতে হবে, আর প্রতিষ্ঠান থেকে সমপরিমাণ টাকা কিন্তু নগদ টাকা হ্রাস পাচ্ছে, যার ফলে এখানে নগদান এখানে ক্রেডিট করতে হবে। হিসাবের শ্রেণী বিভাগ দুইটাই কিন্তু সম্পদ, কারণ প্রতিষ্ঠানের টাকাটি কিন্তু ব্যাংকে রাখা হচ্ছে, যার ফলে এই টাকাটি কিন্তু প্রতিষ্ঠান ব্যাংকের কাছে টাকাটি পাবে, যা শুধুমাত্র এখানে আমানত স্বরূপ টাকাটি কিন্তু ব্যাংকে রাখা হচ্ছে, যার ফলে সম্পদ এটা ব্যাংক ডেবিট সম্পদ, ব্যাংকের সম্পদটা বৃদ্ধি পাচ্ছে। আবার অপরদিকে প্রতিষ্ঠান থেকে সমপরিমাণ নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে এটাও সম্পদ, কিন্তু ক্রেডিট থেকে সম্পদ থেকে হ্রাস পায়, যার ফলে ক্রেডিট থেকে সম্পদটি এখানে হ্রাস পাচ্ছে। 5 তারিখে
ব্যাংক থেকে উত্তোলন করা হলো, কিংবা অফিসের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। ব্যবসা প্রতিষ্ঠান তার নগদ অর্থ যেরকম ব্যাংকে রাখতে পারে, আবার তার প্রয়োজনে ব্যাংক থেকে তিনি কিন্তু টাকাটি উত্তোলন করতে পারেন। তো ব্যাংকে জমা দেওয়া হলো, এটা সম্পূর্ণ বিপরীত লেনদেন, মানে বিপরীত সমাধান আমাকে করতে হবে। কারণ ব্যবসার প্রয়োজনে যখন ব্যাংক থেকে টাকা তুলবো, তখন প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটে, মানে প্রতিষ্ঠানে নগদ টাকা যে ক্যাশ, যে ক্যাশে টাকা রাখা হয়, সেই নগদ ক্যাশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নগদ হিসাব ডেবিট। আর ব্যাংক থেকে সমপরিমাণ টাকা যেহেতু ব্যাংক থেকে আমার কমে যাচ্ছে, যার ফলে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। এখানেও সেম, নগদ টাকা সম্পদ, ব্যাংকও সম্পদ। তো ডেবিট থেকে নগদ টাকা সম্পদ, মানে এটা বৃদ্ধি পাচ্ছে, আর ক্রেডিট থেকে ব্যাংক যেহেতু এটা সম্পদ, তাহলে ক্রেডিট থেকে সম্পদটি এখানে হ্রাস পাচ্ছে। মার্চ মাসের 7 তারিখে মালিকের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। আমি আগেই বলেছি, এই টাকাটি মালিক তার শুধুমাত্র নিজের কাজে ব্যবহার করার জন্যই ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাতে উত্তোলন করেছেন। মালিক যদি ব্যবসা থেকে, সেটা ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট হোক বা নগদ টাকা হোক, মালিক যদি নিজের প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করে, তাহলে আমাকে উত্তোলনকে ডেবিট করতে হবে। এটা নিয়ম। মালিক যখনই তার প্রয়োজনে উত্তোলন করবেন, আমাকে উত্তোলন ডেবিট করতে হবে। যেহেতু মালিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার প্রয়োজনে উত্তোলন করেছেন, সুতরাং এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন, এটাকে হিসাবের যে শ্রেণী বিভাগ, মালিকানা সত্ত্ব ধরতে হবে, কারণ এটার সাথে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সম্পর্ক। যদি ব্যবসা প্রতিষ্ঠান মালিকই গঠন করে, তো ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে মালিক যদি কোনো টাকা, নগদ টাকা বা অন্য কোনো কিছু ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে যায়, তখন ব্যবসা প্রতিষ্ঠান এটাকে মালিকানা সত্ত্ব হিসেবে কাউন্ট করে। এখন যদি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মালিক উত্তোলন করে নিয়ে গিয়েছে, আর আমরা কিন্তু সব সময় ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু আমরা হিসাবটা রাখবো। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান মনে করে কি মালিক এই টাকাটি আমার কাছে আর কখনোই দাবি করতে পারবে না, যার ফলে এই উত্তোলনকে মালিকানা সত্ত্ব হিসেবে ধরতে হবে, এবং এর ফলে আমার মালিকানা সত্ত্বটি হ্রাস পাবে। আর অপরদিকে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক তো সম্পদ, সুতরাং অপরদিকে আমার সম্পদ কিন্তু এখানে হ্রাস পাবে। 17 তারিখে ব্যাংক হতে সুদ পাওয়া গেল, অথবা ব্যাংক কর্তৃক মন্ত্রকৃত সুদ। আমরা ব্যাংকে যে টাকাটি জমা রাখি, নির্দিষ্ট সময় পরে সেই জমাকৃত টাকার পরে ব্যাংক আমাকে সুদ প্রদান করে, এবং এই সুদের টাকাটি অটোমেটিকলি ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সাথে যোগ করে দিয়ে থাকে। যার ফলে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি এই সুদের টাকা যোগ হয়, তাহলে কিন্তু আমার ব্যাংক ব্যালেন্সটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ব্যাংক হিসাব ডেবিট, এটা সম্পদ, আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, কারণ সুদের জন্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ব্যাংক সুদকে আমার আয় ধরতে হবে। কারণ ব্যাংক কিন্তু নির্দিষ্ট সময় পর পর আমার অ্যাকাউন্টে সুদ কিন্তু প্রদান করবেন, 3 মাস পর পর, 4 মাস পর পর, বা 6 মাস পর পর, বা প্রতি মাসে এটা হতে পারে। যার ফলে কিছুদিন পর পর যেহেতু এটা পাওয়া যায়, বা কিছু মাস পর পর এটা পাওয়া যায়, বিধায় এটা আমার জন্য নিয়মিত আয়ের একটি উৎস, যার ফলে ব্যাংক সুদ বাবদ আমার আয়টাও বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক যে আমাকে সেবা প্রদান করে, এটার বিপরীতে ব্যাংক কিন্তু চার্জ কর্তন করে থাকে, এবং এই ব্যাংক চার্জ কর্তন করলে সেটা ব্যয় হবে। তো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, এবং ব্যাংক চার্জটা ব্যয়। কারণ কি, ব্যাংক চার্জটা কিন্তু নিয়মিত সময় পর পরে তারা কিন্তু এটা ধার্য করে থাকে, প্রতি মাসে বা 2-3 মাস পর পর। তো যার ফলে এটার পিছনে আমাকে খরচ প্রদান করতে হবে বা অর্থ খরচ করতে হবে, যার ফলে ব্যাংক চার্জ হিসেবে ডেবিট, এটা ব্যয়, এবং ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু এই চার্জটা ধার্য করা হয়। যাদের আমাদের অ্যাকাউন্ট আছে, দেখবে যে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে মোবাইলে কিন্তু মেসেজ চলে আসে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা সুদ যোগ হলো, অথবা অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে রাখা হলো, যার ফলে এই সুদ চার্জ ধার্য করার ফলে আমার ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা কমে যাবে। এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, এবং এটা সম্পদ, যেহেতু সম্পদটা ক্রেডিট দিকে আছে, যার ফলে সম্পদটি এখানে হ্রাস পাবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। আমি তোমাদের ডেবিট ক্রেডিটগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সামনে এই পর্যন্তই, এবং তোমাদের সামনে ইনশাল্লাহ সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। এই পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।